এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। তো এই অধ্যায়ে আমি অনেকটাই কভার করেছি। তো আজকে আমি তোমাদেরকে যেটি পড়াবো সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কোষ বিভাজনের প্রকারভেদের মধ্যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনটা কি তা সংক্ষেপে ধারণাটা দিয়েছিলাম। তো আজকে আবারও একটু মাইটোসিস কোষ বিভাজনটা কি তা আর একবারও বলে নিই। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি পদ্ধতি। কি বললাম? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি পদ্ধতি, যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে। কি বললাম? মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি, সমসংখ্যক এবং সমগুণ বৈশিষ্ট্য সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। ক্লিয়ার? তো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা এখন আমরা জানবো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এছাড়া চটপট তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হয়। মাইটোসিস পদ্ধতিটা কি এবার আমরা জানবো তাহলে, ঠিক আছে? তো স্পিন্ডল গঠনের তারতম্য এবং সাইটোকাইনেসিস, কি বললাম? স্পিন্ডল গঠনের তারতম্য এবং সাইটোকাইনেসিস ছাড়া প্রায় সকল প্রকার কোষের মাইটোসিস পদ্ধতিটা প্রায় একই রকম। বুঝতে পেরেছো? তো মাইটোসিস যে একটি পদ্ধতি, এটি দুটি ভাগে বিভক্ত। কি কি ভাগে? একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস, অপরটি হচ্ছে কি বলতো? সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তোমাদের পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন, ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে লিখে নিই, ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন। এরপরে আসছি সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিসটা কি? সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। দেখো তোমরা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এ দুটো যাতে গুলিয়ে না ফেলো তার জন্য একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলবো। তো তোমরা কিভাবে মনে রাখবে যে এটি ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন? তোমরা কিভাবে মনে রাখবে বলো তো? তোমরা এইভাবেই মনে রাখবে। সাইটোকাইনেসিসটা প্রথম মনে রাখবে। সাইটো মিন্স সাইটোপ্লাজম, ঠিক আছে? সাইটো, এই সাইটো কথাটার থেকে মনে রাখবে কি বলতো? সাইটো কথাটির থেকে মনে রাখবে যে সাইটোপ্লাজম। তাহলে সাইটোকাইনেসিস হয়ে গেল। বাকি পড়ে থাকলো ক্যারিওকাইনেসিস, হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে? তো তোমাদের এই ট্রিক্সটা দিয়ে দিলাম, তোমরা মনে রাখবে। তো ক্যারিওকাইনেসিসের বিভাজনটা কয় ভাগে বিভক্ত? এই ক্যারিওকাইনেসিসটাকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? ক্যারিওকাইনেসিসকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেটা? সেগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর একটা হচ্ছে
টেলোফেজ। ক্লিয়ার? তাহলে ক্যারিওকাইনেসিসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্লিয়ার? তো প্রথম যে ভাগটিতে এবার আমরা আসব সেটি হচ্ছে প্রোফেজ দশা। ঠিক আছে, চলো আমরা জেনে নিই প্রোফেজ দশাটা কি, তার সম্পর্কে কিছু তথ্য। প্রোফেজ যে এই কথাটি লিখেছি, এই প্রোফেজ কথাটিকে আমরা প্রথম ভেঙে নেব। কি কি ভাগে ভাঙবো? একটি হচ্ছে প্রো আর একটি হচ্ছে ফেজ। এই প্রো কথার অর্থ কি? প্রো কথার অর্থ হচ্ছে পূর্বে, বা ইংলিশে যাকে বলা হয় বিফোর। আর ফেজ কথার অর্থ কি? ফেজ কথার অর্থ হচ্ছে দশা। কি বললাম? ফেজ কথার অর্থ হচ্ছে দশা। ক্লিয়ার? তাহলে প্রো কথার অর্থ হচ্ছে পূর্বে, ফেজ কথার অর্থ হচ্ছে দশা। তাহলে প্রোফেজ দশা কাকে বলবো? প্রোফেজ দশা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সেই দশা যে দশায় কি হয়? নিউক্লিয় জালিকার থেকে ক্রোমোজোমের সৃষ্টি হয়। কি বললাম? নিউক্লিয় জালিকার থেকে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি হয় এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার যেখানে বিলুপ্তি ঘটে তাকেই বলা হয় প্রোফেজ দশা। তাহলে আরো একবার বলে দিচ্ছি ভালোভাবে সংজ্ঞাটা। যে দশায়, কি বললাম? মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় জালিকার থেকে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি হয় এবং নিউক্লিয় ওলাস এবং নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে তাকে বলা হয় প্রোফেজ দশা। বুঝতে পেরেছো? তো এই প্রোফেজ দশা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সর্বপ্রথম এবং একটি দীর্ঘস্থায়ী দশা। কি বললাম? এই প্রোফেজ দশা মাইটোসিস কোষ বিভাজনের সর্বপ্রথম এবং একটি দীর্ঘস্থায়ী দশা। তো প্রোফেজ দশার বৈশিষ্ট্যগুলো তাহলে কি কি হবে? নাম্বার 1, প্রোফেজ দশায় ক্রোমাটিন তন্তুগুলো, কি বললাম? প্রোফেজ দশায় যে ক্রোমাটিন তন্তুগুলো নিরুদিত হয়, অর্থাৎ কি বললাম? ক্রোমাটিন তন্তুগুলো নিরুদিত হয়, অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলোর থেকে জলের বিয়োজন ঘটে এবং তারপরে কি হয়? ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলীকৃত হতে থাকে ক্রমশ। ঠিক আছে? এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি করে যাকে বলা হয় স্পাইরালাইজেশন। বুঝতে পেরেছো? তাহলে এই যে ক্রোমাটিন তন্তু রয়েছে, এই ক্রোমাটিন তন্তু কি করে? জল বিয়োজন ঘটায় প্রথম, তাই তো? কি ঘটায়? জল বিয়োজন ঘটায়। জলের বিয়োজন ঘটায় বা ক্রোমাটিন তন্তুগুলো নিরুদিত হয়। নিরুদিত হওয়ার ফলে কি হয়? নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি করে। কিভাবে? ক্রমশ কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে ক্রোমোজোমগুলো নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি করে। এই পদ্ধতিকে বলা হয় কি বলতো? স্পাইরালাইজেশন। স্পাইরালাইজেশন, এই পদ্ধতিকে বলা হয় কি? স্পাইরালাইজেশন। ক্লিয়ার? নাম্বার 2 এ আসছে ক্রোমোজোমগুলি লম্বালম্বিভাবে দ্বিধাবিভক্ত হয়, দিয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। কেমন ভাবে? যদি ধরো এই রকম ভাবে ক্রোমোজোম হয়, এই লম্বালম্বিভাবে দ্বিধাবিভক্ত হয়ে দুটো ক্রোমাটিড গঠন করে। ঠিক আছে? যেটি সেন্ট্রোমিয়ার অঞ্চল দ্বারা যুক্ত থাকে। ক্লিয়ার? এরপরে দেখো এই প্রোফেজ দশার শেষের দিকে এই যে নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা রয়েছে, এই নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা এই প্রোফেজ দশার শেষের দিকে বিলুপ্ত হতে থাকে, মানে বিলীন হয়ে যায়। ক্লিয়ার? তাহলে তোমাদের যদি কোয়েশ্চেন আসে কোন দশায় ক্রোমাটিন তন্তুগুলো নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়, কোয়েশ্চেনটা লিখে নি। তাহলে কোয়েশ্চেনটা কি লিখলাম?
কোন দশায় ক্রোমাটিন তন্তুগুলি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি করে? তাহলে আনসার হবে প্রোফেজ দশায়। কারণ প্রোফেজ দশায় ক্রোমাটিন তন্তুগুলোর স্পাইরালাইজেশন ঘটে, অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলো পাকাতে শুরু করে বা কুণ্ডলীকৃত রূপ ধারণ করতে শুরু করে। বুঝতে পেরেছো? এটি হচ্ছে স্পাইরালাইজেশন বা এটি হচ্ছে প্রোফেজ দশার প্রধান বৈশিষ্ট্য। কি বললাম? এটি হলো প্রোফেজ দশার প্রধান বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো? প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় বলতো? প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমটি, একটি সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওল নিয়ে গঠিত, তাই তো? এগুলো হচ্ছে মাইক্রোটিবিউল। বুঝতে পেরেছো? তো যেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পর সমকোণে থাকে, এটি বিভাজিত হয়ে কি করে? দুটি অপত্য সেন্ট্রিওলের সৃষ্টি করে, ঠিক আছে? বা অপত্য সেন্ট্রোজোমের সৃষ্টি করে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো কি করে? দুটি অপত্য সেন্ট্রোজোমের বা সেন্ট্রিওলের সৃষ্টি করে। এই যে অপত্য দুটি সেন্ট্রিওল কি করে? এরা প্রাণী কোষের দুই প্রান্তে গিয়ে অবস্থান করে। যদি এটি প্রাণী কোষ হয়, এই প্রাণী কোষের এই প্রান্তে অবস্থান করে একটি সেন্ট্রোজোম, অপর সেন্ট্রোজোম এই প্রান্তে গিয়ে অবস্থান করে। অবস্থান করে এরা কি করে? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে বেম তন্তু গঠনে সাহায্য করে। অর্থাৎ এখান থেকে যে দেখো অ্যাস্ট্রালের সৃষ্টি হয়েছে, এই অ্যাস্ট্রাল রশ্মি বা অ্যাস্ট্রাল রেগুলো পরস্পর জোড়া লাগে, পরস্পর জোড়া লেগে তৈরি করে কি? বেম তন্তু বা স্পিন্ডল ফাইবার। তো এখানেই আমি বলে দিই যে এই যে বেম তন্তু, এই স্পিন্ডল, এই যে ফাইবার গঠন করেছে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু, এই বেম তন্তু বা স্পিন্ডল ফাইবার কিন্তু বিভিন্ন ধরনের হয়। কি কি ধরনের হয়? এই বেম তন্তুর প্রকারভেদ আমি এখানেই বলে দিচ্ছি। বেম তন্তুকে বা স্পিন্ডল ফাইবারকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? নাম্বার 1 হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু। এই অবিচ্ছিন্ন তন্তুটা কি? যে সমস্ত ফাইবার বা তন্তু এক সেন্ট্রিওল থেকে আরেক সেন্ট্রিওল পর্যন্ত অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকে, সেই ধরনের তন্তুগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু। আচ্ছা, এরপরে আসছি নাম্বার 2 এ ক্রোমোজোমাল তন্তু। ক্রোমোজোমাল তন্তুটা কি? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলের সাথে যে বেম তন্তু যুক্ত থাকে, অর্থাৎ আমি এখানেই এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানেই দেখাচ্ছি। দেখো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলের সাথে যে তন্তু যুক্ত রয়েছে সেটি হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। বুঝেছো? এরপরে আসছি নাম্বার 3 তে ইন্টারজোনাল তন্তু। তো ইন্টারজোনাল তন্তুটা কি? ইন্টারজোনাল তন্তু হচ্ছে এই ক্রোমোজোমের মাঝে যে তন্তু দেখা যায়, এই যে এক ধরনের তন্তু পরিলক্ষিত হয় দুটি ক্রোমোজোমে। ইন্টার মিনস মধ্যবর্তী, মধ্যবর্তী, জোন মিনস জায়গা, অর্থাৎ ইন্টারজোনাল মানে মধ্যবর্তী জায়গায় যে তন্তু থাকে কার? ক্রোমোজোমের। ক্লিয়ার?
তো এদিকে ক্রোমোজোমাল দুটি ক্রোমোজোমাল যে তন্তু রয়েছে, সেই ক্রোমোজোমাল তন্তুতে যে ক্রোমোজোম যুক্ত আছে সেন্ট্রোমিয়ার অঞ্চল দ্বারা, তার মাঝে যে তন্তু দেখা যায় বা ফাইবার থাকে তাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। তো এই সব তন্তুর ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো কি আমি পরপর বলে যাব যখন পরবর্তী দশাগুলোর দিকে এগাবো। ক্লিয়ার? এরপরে যে দশাটিতে আসছি সেটি হচ্ছে মেটাফেজ দশা। এই মেটাফেজকে আমরা যদি ভেঙে নিই, মেটা, একটি হচ্ছে মেটা, অপরটি হচ্ছে ফেজ। এই মেটা কথার অর্থ কি? মেটা কথার অর্থ হচ্ছে পরবর্তী। কি বললাম? মেটা কথার অর্থ হচ্ছে পরবর্তী, ফেজ কথার অর্থ হচ্ছে দশা। বুঝতে পেরেছো? তো মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশাটা কি? মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা হলো একটি দশা। কি বললাম? একটি দশা, যে দশায় কি হয়, বেম তন্তু এবং বেম যন্ত্র গঠিত হয় এবং নির্দিষ্ট সংখ্যক যে ক্রোমোজোমের সৃষ্টি হয় তা কার? কোষের বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে। বুঝতে পেরেছ? তা কোথায় সুসজ্জিত থাকে? নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে। ঠিক আছে? একেই বলা হয় মেটাফেজ দশা। তো এই মেটাফেজ দশা কোষ বিভাজনের দ্বিতীয় দশা। ক্লিয়ার? এই মেটাফেজ দশার তাহলে বৈশিষ্ট্যগুলো কি? নাম্বার 1 হচ্ছে মেটাফেজ দশায় নিউক্লিওলাস, কি বললাম? নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা এটি সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘটে। কি বললাম? নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে। নাম্বার 2 কি হবে? নাম্বার 2 হচ্ছে নির্দিষ্ট সংখ্যক যে ক্রোমোজোমের সৃষ্টি হয় সেই ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে। বিষুব অথবা যাকে বলা হয় নিরক্ষীয়, এই নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে। ঠিক আছে? তাহলে কি লিখলাম? যে কোষের বিষুব বা নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে ক্রোমোজোমগুলো। বুঝেছো? তিন নম্বর বৈশিষ্ট্য কি হবে? 3 নম্বর বৈশিষ্ট্য হবে প্রাণী কোষের ক্ষেত্রে ছোট আকৃতির ক্রোমোজোমগুলো কেন্দ্রের দিকে এবং অপেক্ষাকৃত বড় আকৃতির ক্রোমোজোমগুলো পরিধির দিকে অবস্থান করে। বুঝেছো? কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো যে নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে তা উদ্ভিদ কোষের পুরো পরিধি ঘিরেই এরা অবস্থান করে। কি বললাম? পুরো পরিধিকে ঘিরে বা বেষ্টন করে অবস্থান করে। বুঝতে পেরেছো? তো 4 নম্বরে কি হবে? এই দশায় ক্রোমোজোমগুলিকে দেখতে কেমন লাগে? ভি অথবা যে আকৃতির ন্যায় দেখতে লাগে। বুঝতে পেরেছো? তো আমরা সবই জানলাম যে বেম তন্তু গঠিত হয়, আমি আগের প্রোফেজ দশাতেই বললাম। তো এই যে বেম তন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোথার থেকে গঠিত হয় এবং উদ্ভিদ কোষের থেকে কোথার থেকে গঠিত হয়? কি বললাম? এই যে বেম তন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোথার থেকে গঠিত হয় এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোথার থেকে গঠিত হয়? তো প্রাণী কোষ, এই প্রাণী কোষের ক্ষেত্রে গঠিত হয় কোথার থেকে বলতো? অ্যাস্ট্রাল রশ্মির থেকে। এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোথার থেকে গঠিত হয়? মাইক্রোটিবিউল।
এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে গঠিত হয় কোথার থেকে? মাইক্রোটিবিউলের থেকে। বুঝতে পেরেছ? এরপরে যে দশাটিতে আসছি সেটি হচ্ছে অ্যানাফেজ দশা। তো এই অ্যানাফেজ দশাটাকে যদি আমি এই অ্যানাফেজ এই কথাটিকে দুটি ভাগে ভাগ করে নিই, একটি হচ্ছে অ্যানা, অপরটি হচ্ছে ফেজ। তো এই অ্যানা কথার অর্থ হচ্ছে উপরে, কি বললাম? উপরে বা আপ যাকে বলা হয়। ফেজ তো তোমরা জানো, ফেজ কথার বাংলা অর্থ হচ্ছে দশা। তো অ্যানাফেজ দশাটা কি? অ্যানাফেজ দশা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সেই দশা যে দশায় ক্রোমাটিডগুলি কি করে? দ্বিধা বিভক্ত হয় সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর, দ্বিধা বিভক্ত হয়ে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি করে, ঠিক আছে, এবং বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে, তাকে বলা হয় অ্যানাফেজ দশা। ঠিক আছে, তো অ্যানাফেজ দশার প্রথম বৈশিষ্ট্যটা কি হবে? এই অ্যানাফেজ দশায় দেখো এই যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোম, ঠিক আছে, এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কি হয়? সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর দুই ভাগে বিভক্ত হয়। বিভক্ত হয়ে কি হয়? নির্দিষ্ট ক্রোমোজোমে পরিণত হয়। এরপরে কি হয়? নির্দিষ্ট ক্রোমোজোমে পরিণত হয়, যা সেন্ট্রোমিয়ার, নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে। এই দশাতে এই যে দেখো এখানে যে ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু ফাঁকা না, এখানেও বেমতন্তু থাকে। এখানে যে বেমতন্তু থাকে তাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। আমি প্রোফেজ দশাতেই বলেছি বেমতন্তুর ভাগগুলো, তাই তো? তো এখানে কি থাকে তাহলে? ইন্টারজোনাল তন্তু। এই ইন্টারজোনাল তন্তু থাকার কারণে কি হয়? এই যে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে, অর্থাৎ এই যে ক্রোমোজোমাল তন্তু, এই ক্রোমোজোমাল তন্তুগুলি এই দশায় সংকুচিত হতে শুরু করে। কি হতে শুরু করে? সংকুচিত হতে শুরু করে ধীরে ধীরে, এবং ইন্টারজোনাল তন্তু প্রসারিত হতে শুরু করে। ঠিক আছে, এর ফলে কি হয়? ক্রোমোজোমগুলো ক্রমশ বিপরীত মেরুর দিকে সরতে থাকে। ঠিক আছে, একে বলা হয় অ্যানাফেজিক মুভমেন্ট বা অ্যানাফেজিক চলন, যা অ্যানাফেজ দশার প্রধান 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 বৈশিষ্ট্য একটি। তো এই সময় ক্রোমোজোমগুলিকে দেখতে ভি, এল, জে, আই আকৃতির ন্যায় লাগে। তো এই সময় ক্রোমোজোমগুলিকে কেমন দেখতে হয়? লিখে দিই, ভি, এল, জে, আই এই আকৃতির মতো লাগে। তো দেখো এই যে ইন্টারজোনাল তন্তুগুলো রয়েছে না, এই ইন্টারজোনাল তন্তুগুলো পরস্পর মিলিত হয়ে কি গঠন করে বলতো? স্টেম বডি। তাহলে ইন্টারজোনাল তন্তু পরস্পর মিলিত হয়ে কি গঠন করে? গঠন করে স্টেম বডি। বুঝতে পেরেছো? তাহলে স্টেম বডি কিভাবে সৃষ্টি হয়? ইন্টারজোনাল তন্তুগুলো পরস্পর মিলিত হয়ে স্টেম বডি সৃষ্টি করে। ক্লিয়ার? মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ দশায় আমরা পৌঁছে গেছি। এবারে
সর্বশেষ দশাটা কি? টেলোফেজ দশা। ঠিক আছে, তো এই টেলো কথার অর্থ কি? এই টেলো বা টেলোস গ্রিক শব্দ টেলোস কথার অর্থ হচ্ছে এন্ড বা শেষ, আর ফেজ মানে তো তোমরা জানো দশা। তো টেলোফেজ দশাটা কি? টেলোফেজ দশা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সেই দশা যে দশায় কি হয়, পুনরায় দুটি অপত্য কোষের সৃষ্টি হয় মাতৃকোষের থেকে। ঠিক আছে, তাকেই বলা হয় টেলোফেজ দশা। তো এই টেলোফেজ দশার প্রধান বৈশিষ্ট্যগুলো কি হবে? টেলোফেজ দশার প্রধান বৈশিষ্ট্যগুলি হবে যে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি হয়েছিল, সেই নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের পাক খুলতে থাকে। এবার পাক খুলে কি হয়, এরকম পাকগুলো খুলতে থাকে। ঠিক আছে, এইভাবে পাকগুলো খুলতে থাকে। পাকগুলো খুলে যাওয়ার পর এই ক্রোমাটিন তন্তুগুলো পুনরায় জল শোষণ করে, জল শোষণ করে ফুলে ওঠে এবং জালকের আকারে এরা অবস্থান করে। ঠিক আছে, তাহলে টেলোফেজ দশার প্রধান বৈশিষ্ট্য এটি। তো এই টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। এই নিউক্লিয় পর্দাটা কোথা থেকে সৃষ্টি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়াম থেকে। এইটুকুই শুধু জানো, এই যে নিউক্লিয় পর্দাটা সৃষ্টি হয় কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়াম বা ইআর এর থেকে। এই দশার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয় ওলাসের আবির্ভাব, অর্থাৎ অপত্য ক্রোমোজোমের গৌণ খাঁজে থাকে কি? নর অঞ্চল থাকে, তাই তো? আমরা ক্রোমোজোমের গঠনে পড়েছি যে ক্রোমোজোমের যে গৌণ খাঁজ থাকে সেখানে নর অঞ্চল থাকে। নর মিন্স, আরো একবার বলে দিচ্ছি, এই নরের ফুল ফর্ম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজন। তো এই নর অঞ্চলের কাজ কি? নিউক্লিওলাস সৃষ্টি করা, অর্থাৎ নর অঞ্চলে নিউক্লিওলাসটা সৃষ্টি হয়। তো অপত্য ক্রোমোজোমের গৌণ খাঁজে যে নর অঞ্চল থাকে সেই নর অঞ্চলে নিউক্লিওলাস সৃষ্টি করে, যেটি টেলোফেজ দশায় বিদ্যমান। ক্লিয়ার? আর কি হয়? আর হয় কি, কোষটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। ঠিক আছে, তো এখানেই কিন্তু শেষ নয়। মাইটোসিস কোষ বিভাজনের এটি কমপ্লিট করলাম ক্যারিওকাইনেসিস পদ্ধতি। ক্লিয়ার? তো এরপরে আসছি মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের তো বিভাজন ঘটলো, একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হলো, কিন্তু নিউক্লিয়াস সৃষ্টি হলে তো হবে না, তাতে তার আবার সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটতে হবে, তা না হলে কোষ বিভাজনটা সম্পূর্ণ হবে না, তাই তো? তাহলে সাইটোকাইনেসিসটা কি? আমি আগেই বলেছিলাম সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতি। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিভাবে সাইটোকাইনেসিসটা সম্পন্ন হয়? এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিচ্ছু লাগবে না, আমি যেভাবে বলছি ঠিক সেটাই মনে রেখে দাও। প্রথমে মাইক্রোফিলামেন্ট রয়েছে উদ্ভিদ কোষের, এই মাইক্রোফিলামেন্ট কি হয়? গুচ্ছাকারে জমা হয়। মাইক্রোফিলামেন্টটা যখন গুচ্ছাকারে জমা হয় তখন সেটি কি গঠন করে? গঠন করে ফ্র্যাগমোপ্লাস্ট।
ঠিক আছে, এই ফ্র্যাগমোপ্লাস্টের সাথে গলগি ভ্যাসিকেল যুক্ত হয়। কি হয়? গলগি ভ্যাসিকেল। তো গলগি ভ্যাসিকেল তো যুক্ত হলো। ফ্র্যাগমোপ্লাস্টের সাথে গলগি ভ্যাসিকেল যুক্ত হয়ে তাহলে কি গঠন করে? ফ্র্যাগমোপ্লাস্টের সাথে গলগি ভ্যাসিকেল যুক্ত হয়ে গঠন করে কোষপাত। কি গঠন করে? কোষপাত, বা ইংলিশে বলা হয় কি বলতো? সেল প্লেট। কোষপাত বা সেল প্লেট গঠন করে। বুঝতে পেরেছো? এই যে সেল প্লেটের উভয় পাশে সেলুলোজ জমা হয়। কি হয়? সেল প্লেটের উভয় পাশে সেলুলোজ জমা হয়ে কি গঠন করে? কোষ প্রাচীর। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটিই হচ্ছে সাইটোকাইনেসিস পদ্ধতি। এরপরে আসছি প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা কিভাবে ঘটে। প্রাণী কোষের যে সাইটোকাইনেসিসটা ঘটে সেটি মূলত ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে ঘটে। কিসের মাধ্যমে? ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রাণী কোষের সাইটোকাইনেসিস ঘটে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে প্রাণী কোষের কোষ পর্দার মাঝ বরাবর সংকোচন ঘটে। ঠিক আছে, কি হয়? প্রাণী কোষের কোষ পর্দার মাঝ বরাবর সংকোচন ঘটে। এরপরে কি হয়? ভাঁজের সৃষ্টি হয়। এরপর কি হয়? ভাঁজ ভেতরের দিকে প্রসারিত হতে থাকে। কি হয়? ভাঁজ ভিতরের দিকে প্রসারিত হতে থাকে। এরপর কি হয়? ভেতরের দিকে প্রসারিত হয় এবং ক্রমশ দুটি ভাঁজ পরস্পরের সাথে মিলিত হয়। দুটি ভাঁজ পরস্পরের সাথে মিলিত হয়। এইভাবে প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা সম্পন্ন হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। কোন পদ্ধতি? প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে তাহলে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। মনে থাকবে? কোয়েশ্চেন যেমনই আসুক না কেন, আশা করি তোমরা সমস্ত কোয়েশ্চেনের উত্তর যথাযথভাবে দিতে পারবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।